আচ্ছা, আসো আমরা শুরু করি। আজকে আমরা একটা ছোট্ট টপিকস নিয়ে পড়বো, পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়। পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়, এই টপিকসটা আমাদের সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমাদের বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্টের জন্য হোক। আর যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, সেই ক্ষেত্রে সেটা মেডিকেল ভর্তি পরীক্ষা হোক কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষা হোক, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তাহলে আমরা শুরু করি। আমরা পর্যায় সারণী সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আমাদের যে আধুনিক পর্যায় সারণী আছে, সেই আধুনিক পর্যায় সারণীতে কয়টা পর্যায় আছে? সেই আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট পর্যায় সংখ্যা হচ্ছে, আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট পর্যায় সংখ্যা কয়টি? সর্বমোট পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। আর গ্রুপ সংখ্যা কয়টি? গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে 60টা পর্যায় আছে, আর গ্রুপ আছে কয়টা? আর গ্রুপ আছে হচ্ছে 18টা। তাহলে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী একটা হিসাব। আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 60টা, গ্রুপ সংখ্যা কয়টা? 18টা। আর আধুনিক পর্যায় সারণীতে সর্বমোট মৌল কয়টা? আধুনিক পর্যায় সারণীতে আমরা সবাই জানি সর্বমোট মৌল সংখ্যা হচ্ছে আমাদের 118টি। সর্বমোট মৌল সংখ্যা কয়টি? সর্বমোট মৌল সংখ্যা হচ্ছে 118টি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 60টি। আর আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা কয়টি? গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। তাহলে এখন আমরা আধুনিক পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখি। আধুনিক পর্যায় সারণীকে কি বলা হয়? আধুনিক পর্যায় সারণীকে বলা হয় বোরের পর্যায় সারণী। কি বলা হয়? বোরের পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী হচ্ছে বোরের পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীকে আমরা কি বলবো? বোরের পর্যায় সারণী। এরপরে আমরা চলে আসি আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কাকে বলে এবং গ্রুপ কাকে বলে। এই জিনিসটা আমরা সবাই জানি, তাই না? তাহলে পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে, দেখো বাম থেকে ডান দিকে যে আনুভূমিক ভাবে যে ঘরগুলো আছে, সেই ঘরগুলাকে আমরা কি বলতেছি? সেই ঘরগুলাকে বলতেছি আমরা পর্যায়। আর উপর থেকে নিচে, উপর থেকে নিচ পর্যন্ত যে খাড়া স্তম্ভগুলো আছে, এই খাড়া স্তম্ভগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রুপ। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত খাড়া স্তম্ভগুলোকে আমরা বলবো গ্রুপ। আর বাম থেকে ডানে, আর বাম থেকে ডানে, বাম থেকে ডানে যে আনুভূমিক আনুভূমিক যে সারিগুলো আছে, তাদেরকে বলবো আমরা পর্যায়। তাহলে পরীক্ষায় যদি তোমার কখনো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে চলে আসে পর্যায় সারণীতে পর্যায় কাকে বলে, তখন তুমি কি লিখবা? বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত। তাহলে খেয়াল করো, বাম থেকে, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে আনুভূমিক সারি, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে আনুভূমিক সারি রয়েছে, সেই আনুভূমিক সারিগুলোকে বলবো হচ্ছে আমরা পর্যায়। আর গ্রুপ কাকে বলবো? গ্রুপ বলবো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত যে খাড়া স্তম্ভগুলো রয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত যে খাড়া স্তম্ভগুলো রয়েছে, সেই খাড়া স্তম্ভগুলোকে আমরা কি বলবো? খাড়া স্তম্ভগুলোকে আমরা বলবো গ্রুপ। তাহলে বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে আনুভূমিক সারিগুলো রয়েছে, তাদেরকে বলবো আমরা পর্যায়। আর উপর থেকে নিচ পর্যন্ত যে খাড়া স্তম্ভগুলো রয়েছে, সেই খাড়া স্তম্ভগুলোকে আমরা বলবো গ্রুপ। তাহলে আমাদের যে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কয়টি? আধুনিক পর্যায় সারণীতে পর্যায় হচ্ছে 60টি। আর গ্রুপ সংখ্যা কয়টি? গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। তাহলে আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আমরা এই কয়েকটা জিনিস জানি। আরেকটা জিনিস জেনে রাখি, আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে কি বলতো? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে, যদি একটা ভিত্তি বলতে বলে তখন বলবো ইলেকট্রন বিন্যাস, বাট আমাদের বইতে এইভাবে লেখা আছে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর ভিত্তিকে পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। অনেকে কোশ্চেন করে যে পরীক্ষায় যদি এমসিকিউতে আমাদের দুইটাই আলাদা আলাদা অপশন হিসেবে থাকে, তাহলে আমরা কি দাগাবো? আলাদা আলাদা অপশন হিসেবে থাকলে অবশ্যই অবশ্যই তুমি ইলেকট্রন বিন্যাস দাগাবো। তাহলে আধুনিক পর্যায় সারণীর মেন ভিত্তিটা কি? আধুনিক পর্যায় সারণীর মেন ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। আধুনিক পর্যায় সারণীর যে প্রধান ভিত্তি, সেই ভিত্তিটা কি? সেই ভিত্তিটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস।
আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, যেহেতু আমরা পর্যায় সারণী পড়তেছি, তাহলে আমাদের জেনে রাখা দরকার পর্যায় সারণী, এই যে পর্যায় সারণীর জনককে, পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিফ। পর্যায় সারণীর জনক বলা হয় কাকে? মেন্ডেলিফকে। মেন্ডেলিফ একটা পর্যায় সারণী বের করছিল, সেই পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? সেই পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। এই যে কথাগুলো বলতেছে, প্রত্যেকটা কথা আমাদের এমসিকিউর জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। আর পর্যায় সারণীর জনক বলা হয় কাকে? পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফকে। মেন্ডেলিফ যে পর্যায় সারণীটা বের করছিল, সেই পর্যায় সারণীতে মৌল সংখ্যা কয়টা ছিল? সেই পর্যায় সারণীতে সর্বমোট মৌল ছিল 63টা। মৌল ছিল কয়টা? 63টা। সেখানে পর্যায় ছিল একটু বেশি, সেখানে পর্যায় ছিল 12টি, গ্রুপ ছিল 8টি। পর্যায় ছিল 12টি, গ্রুপ ছিল কয়টি? গ্রুপ ছিল 8টি। তাহলে এই কয়েকটা বেসিক জিনিস আমাদের পর্যায় সারণীর শুরু থেকে মনে রাখতে হবে। আমি যদি আবার একটু বলি, আমাদের যে পর্যায় সারণী রয়েছে, সে পর্যায় সারণী বর্তমানে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীকে বলা হয় বোরের পর্যায় সারণী। কার পর্যায় সারণী বলা হবে? বোরের পর্যায় সারণী। এবং আধুনিক পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা হচ্ছে 60টি, গ্রুপ সংখ্যা হচ্ছে কতটি? 18টি। এখানে পর্যায় বলতে আমরা কি বুঝলাম? বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে আনুভূমিক সারিগুলো রয়েছে তাদেরকে বলবো পর্যায়। আর উপর থেকে নিচ পর্যন্ত যে খাড়া স্তম্ভগুলো বিদ্যমান রয়েছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো হচ্ছে আমরা গ্রুপ। এবং আধুনিক যে পর্যায় সারণী আছে, এই আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। আর যে পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? মেন্ডেলিফকে বলা হয়। মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? পারমাণবিক ভর। মৌল সংখ্যা কয়টি? 63টি। পর্যায় কয়টি ছিল? 12টি। গ্রুপ কয়টি ছিল? 8টি। তাহলে এই কয়েকটা কথা ভাই আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে আমরা আমরা আবার চলে আসি। তাহলে এখন দেখো, পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তাদেরকে আমরা কয়টা ব্লকে ভাগ করছি ভাইয়া? 4টা ব্লকে ভাগ করছি। পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তাদেরকে আমরা কয়টা ব্লকে ভাগ করছি? তাদেরকে আমরা ভাগ করছি হচ্ছে 4টা ব্লকে ভাগ করছি। তাদেরকে আমরা 4টা ব্লকে ভাগ করছি। কি কি ব্লকে ভাগ করছি বলতো? 4টা ব্লকে যে ভাগ করছি, ব্লক গুলোর নাম হচ্ছে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর হচ্ছে এফ ব্লক। আধুনিক পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করেছে। একটা হচ্ছে এস ব্লক, আরেকটা হচ্ছে পি ব্লক, আরেকটা হচ্ছে ডি ব্লক, আরেকটা হচ্ছে এফ ব্লক। আধুনিক পর্যায় সারণীকে আমরা 4টা ব্লকে ভাগ করছি। যে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হলে আমাদেরকে সবার আগে যে জিনিসটা জানতে হবে, এই মৌলটা কোন ব্লকে অবস্থিত। কি জানতে হবে? আমাদেরকে সবার আগে জানতে হবে এই মৌলটা কোন ব্লকে অবস্থিত। তাহলে দেখো, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে, তাহলে সর্বশেষ সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যায়, যে সমস্ত মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে যাবে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে বলবো হচ্ছে আমরা এস ব্লক মৌল। যাদের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যাবে? সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যাবে, তাদেরকে বলবো পি ব্লক মৌল। যাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে যাবে তাদেরকে বলবো আমরা ডি ব্লক মৌল। যাদের সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে যাবে তাদেরকে বলবো আমরা এফ ব্লক মৌল। মনে থাকবে? এখন আমরা চলে আসি, কয়েকটা বেসিক জিনিস আছে, কিছু এমসিকিউর জন্য কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো খুবই খুব ইম্পর্টেন্ট। কারণ ভাইয়া দেখো, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এগুলো যদিও মুখস্থ করার জিনিস, তোমরা একটু খাতায় নোট করে করে পড়বা, তাইলে জিনিসগুলো মনে রাখতে সুবিধা হবে। মানে একটু লিখে লিখে পড়লে অনেক কিছু আমাদের মনে থাকতে সহজ হয়। এস ব্লক মৌলের সংখ্যা 14টি। এস ব্লকে কারা কারা আছে? তাহলে এস ব্লকে আছে হচ্ছে ভাইয়া গ্রুপ 1 প্লাস গ্রুপ 2। গ্রুপ 1 আছে, আর কি আছে? গ্রুপ 1 আছে আর গ্রুপ 2 আছে। এর মধ্যে থেকে একটা আর সাথে কি আছে? গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 প্লাস হচ্ছে হিলিয়াম।
তাহলে এই 14টা মৌল হচ্ছে আমাদের এস ব্লকের মৌল। পি ব্লকের মৌল কয়টা? পি ব্লকের মৌল কয়টা? পি ব্লকের মৌল হচ্ছে 36টা। পি ব্লকের মৌল কয়টা? পি ব্লকের মৌল হচ্ছে 36টা। এখানে কারা আছে? গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যারা আছে তারা সবাই হচ্ছে পি ব্লক মৌল। গ্রুপ 13, 14, 15, 16, 17, 18। জাস্ট একটা জিনিস মনে রাখবা, গ্রুপ 18তে ভাইয়া কারা আছে? গ্রুপ 18তে আছে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস সমূহ। নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস সমূহ, নিষ্ক্রিয় গ্যাস সমূহ। সেই গ্রুপ 18 এর একটা মৌল আছে, যে মৌলটা আসলে পি ব্লক মৌল না, সেই মৌলটা হচ্ছে হিলিয়াম। দেখো হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস, সেই কারণে আমরা ওকে কোন গ্রুপে স্থান দিছি? সেই কারণে ওকে আমরা স্থান দিছি গ্রুপ 18তে। কিন্তু হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। মানে সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করছে? সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে। কোন অরবিটালে প্রবেশ করছে? সর্বশেষ ইলেকট্রনটা ভাইয়া এস অরবিটালে প্রবেশ করছে। তাহলে হিলিয়াম কি? হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল। তাহলে তোমার পরীক্ষার জন্য এমসিকিউ, কোন গ্রুপ 18 এর কোন মৌলটি এস ব্লক মৌল? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হিলিয়াম। তারপরে যদি আমরা আসি ডি ব্লক মৌল, ডি ডি ব্লক মৌল, তাহলে যাদের সর্বশেষ ইলেকট্রনের ডি অরবিটালে যাবে তাদেরকে বলবো আমরা ডি ব্লক মৌল। এখানে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ভাইয়া ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি। ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টি। এবং ডি ব্লকের মধ্যে কারা কারা আছে? দেখো এখানে গ্রুপ 1, 2 ছিল, আর এখানে ছিল 13 থেকে 18। তাহলে ডি ব্লকের মধ্যে কারা কারা আছে? ডি ব্লকের মধ্যে আছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। গ্রুপ 3 থেকে শুরু করে গ্রুপ 12 পর্যন্ত যারা যারা আছে তাদেরকে কি বলবো আমরা? তাদেরকে বলবো আমরা ডি ব্লক মৌল। তাদেরকে বলবো আমরা ডি ব্লক মৌল। তারপরে যদি আমরা আসি এফ ব্লক মৌল, এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টি। তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে এফ ব্লক মৌলে কারা কারা আছে এটা আমরা সবাই জানি। এফ ব্লক মৌলে আছে হচ্ছে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস। তাহলে এফ ব্লক মৌলে যারা আছে তারা, এফ ব্লক মৌলে যারা যারা আছে কারা কারা আছে? ল্যান্থানাইডস আছে এবং অ্যাক্টিনাইডস আছে। এবং ল্যান্থানাইডস মৌলের সংখ্যা কতটি জানো? ল্যান্থানাইডস মৌলের সংখ্যা, তাহলে দেখো এফ ব্লক মৌলে যারা আছে তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ল্যান্থানয়েডস। ল্যান্থানয়েডস মৌল আছে 15টি। তার 15টি, এদের পারমাণবিক সংখ্যা কত? 57 থেকে 71। আর অ্যাক্টিনয়েডস, অ্যাক্টিনয়েডস মৌলের সংখ্যা কতটি? অ্যাক্টিনয়েডস মৌলের সংখ্যা হচ্ছে 15টি। এখানে কারা আছে? এখানে যারা আছে তারা হচ্ছে 89 থেকে 103। এখানে আছে কারা? 89 থেকে 103। তাহলে খেয়াল করো, এখানে আমাদের ল্যান্থানাইড মৌল হচ্ছে 15টি, অ্যাক্টিনয়েড মৌল হচ্ছে 15টি। সর্বমোট ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড মৌল মিলে আমাদের সর্বমোট মৌলের সংখ্যা কতটি? 30টি। বাট এর মধ্যে এফ ব্লক মৌল হচ্ছে 27টি। তাহলে কোন ল্যান্থানয়েড মৌলটি আসলে আমাদের এফ ব্লক মৌলের মধ্যে পড়তেছে না, সে ডি ব্লক মৌলের মধ্যে আছে? সেটা হচ্ছে আমাদের ল্যান্থেনাম, ল্যান্থেনাম 57। ল্যান্থেনাম 57। আর অ্যাক্টিনয়েড সিরিজের মধ্যে যারা আছে 89 এবং 90। 89 হচ্ছে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম 89, থোরিয়াম 90। এই তিনটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল না। এই তিনটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল না। এই কারণে এই তিনটাকে যদি আমরা বাদ দিই, 30টা থেকে তিনটা বাদ দিলে আমাদের মৌল থাকবে কয়টি? আমাদের মৌল থাকবে হচ্ছে ভাইয়া 27টি। আমাদের মৌল থাকবে কতটি? আমাদের মৌল থাকবে হচ্ছে 27টি। তাহলে এই 27টি মৌলকে আমরা কি বলবো? এই 27টি মৌলকে বলবো আমরা এফ ব্লক মৌল। তাহলে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট, এদের অবস্থানটা আমাদেরকে জানতে হবে। ল্যান্থেনাইট কত থেকে কত? 57 থেকে 71, এবং অ্যাক্টিনয়েডস হচ্ছে 89 থেকে 103। এখন আমরা চলে আসি পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয়। এখন আমরা চলে আসবো পর্যায় সারণীতে একটা মৌলের অবস্থান নির্ণয়। আসি সবার প্রথমে এস ব্লক মৌলের কয়েকটা উদাহরণ দিয়ে। যেমন ভাই আমরা যদি আসি সোডিয়াম দিয়ে, সোডিয়ামের কথা একটু চিন্তা করো সবাই।
সোডিয়ামের কথা যদি একটু সবাই চিন্তা করো, সোডিয়ামের পারমাণবিক ইলেকট্রন বিন্যাসটা লিখো। সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি, সোডিয়াম কত, 11, তাহলে এটার ইলেকট্রন বিন্যাস লিখলে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s1, 3s1, তাই না? 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এখানে দেখো তো সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে, এস অরবিটালে। তাহলে আমরা সবার প্রথমে লিখবো ভাইয়া ব্লক। তাহলে এটা কোন ব্লকের মৌল, এটা হচ্ছে এস ব্লকের মৌল। এটা হচ্ছে এস ব্লক মৌল। কেন এটা এস ব্লক মৌল? কারণ এই সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করছে। এরপর আসবো হচ্ছে ভাইয়া পর্যায়, পর্যায় এবং গ্রুপ, পর্যায় এবং গ্রুপ, পর্যায় এবং গ্রুপ। তাহলে এইখানে দেখো, এখানে কি মনে রাখা লাগবে, পর্যায়টা কি? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। পর্যায় হচ্ছে কি? পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। এখানে সোডিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান কত? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3। তাহলে এইখানে এটা কোন পর্যায়ে অবস্থিত? এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে অবস্থিত। এটা কোন পর্যায়ে অবস্থিত? তৃতীয় পর্যায়ে অবস্থিত। এস ব্লক মৌলের ক্ষেত্রে আবার বলতেছি, কথাটা খেয়াল করে, এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা কি হবে? সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে এখানে ভাই ইলেকট্রন কয়টা? একটা। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি ইলেকট্রন সংখ্যা একটা হয়, তাহলে ওর পর্যায়ে ওর গ্রুপ কি হবে? ওর গ্রুপ হবে হচ্ছে 1। ওর গ্রুপ হবে 1। আমরা যদি আরো প্র্যাকটিস করতে চাই, আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি, আমরা যদি আরো প্র্যাকটিস করি, যেমন দেখো তো তোমরা এটা বের করো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20। তাহলে ক্যালসিয়াম 20, এটার ইলেকট্রন বিন্যাস যদি লিখি তাহলে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, তারপরে কি 3p6, তারপরে হচ্ছে 4s2। তাহলে এটা আমরা বুঝতে পারছি। সবার প্রথমে কি লিখবো, কোন ব্লক? তাহলে ওর ব্লক কি? ওর ব্লক হচ্ছে ও এস ব্লক মৌল। ওর ব্লক হচ্ছে, ও কোন ব্লক মৌল? ও হচ্ছে এস ব্লক মৌল। ওর পর্যায় কি হবে? আমরা জানি এস ব্লক মৌলের ক্ষেত্রে পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4। তাহলে পর্যায় হচ্ছে 4। গ্রুপ সংখ্যা কি হবে? গ্রুপ গ্রুপ সংখ্যা হবে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। সেটি কয়টি? সেটি হচ্ছে 2টি। সেটি হচ্ছে 2টি। তাহলে ওর গ্রুপ কি হবে? ওর গ্রুপ হবে 2। এভাবে হচ্ছে আমরা পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করতে পারি। কোন ব্লকের মৌলের ক্ষেত্রে? এস ব্লকের মৌলের ক্ষেত্রে, এস ব্লকের মৌলের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসবো ভাইয়া পি ব্লকের মৌলের ক্ষেত্রে। পি ব্লক। তাহলে পি ব্লক যদি আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি, যেমন ক্লোরিন, ক্লোরিন দিয়ে যদি শুরু করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। ইলেকট্রন বিন্যাস লিখলে কি হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে এখন যদি আমরা আসি, এটা ব্লকটা কি? এটার ব্লক হচ্ছে, এটা সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তাই এটা হচ্ছে পি, পি ব্লক মৌল। তাই এটা হচ্ছে পি ব্লক মৌল। এটার পর্যায় কি আর গ্রুপ কি? পর্যায় এবং গ্রুপ, পর্যায় এবং গ্রুপ। পর্যায় হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, সেটা কত হবে? সেটা হবে 3। এবং গ্রুপটা কি হবে পি ব্লক মৌলের ক্ষেত্রে? পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা হবে 10 প্লাস, আবারও বলতেছি 10 প্লাস সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, 10 প্লাস সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এইখানে তুমি দেখো তো, এখানে
10-এর সাথে সর্বশেষ শক্তি স্তর বলছি ভাইয়া, সর্বশেষ অরবিটাল বলে নাই, শক্তি স্তর বলছি। তার মানে পুরা তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? 17 হবে। গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা 17 হবে। তাহলে এখন যদি তোমাদেরকে আমি আরো দুই একটা প্র্যাকটিস করতে দেই, তাহলে করো। যেমন ধরো আয়রন, আয়রন কত? 26। তাহলে কিভাবে লিখবো আমরা? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। তারপরে কি লিখবো? 4:2, তারপরে কি? 3d6। এটা কোন ব্লকের মৌল? তোমরা এটা অনেক উল্টাপাল্টা করে ফেলো, 3D কে আগে লিখে 4:2 কে পরে লিখে। হ্যাঁ, লিখার সময় তুমি এভাবে লিখতে পারো, বাট ভাইয়া আমরা আহ্বন নীতি সবাই জানি, জানি না আমরা? আহ্বন নীতি মানে কি? ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর কোথায় যাবে? তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে যাবে। তাহলে আহ্বন নীতি অনুযায়ী ইলেকট্রন প্রথমে 4s এ যাবে, তারপর 3D তে যাবে। তাহলে গোড়াতেই গলত করা যাবে না। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে ভাইয়া? 3D অরবিটালে গেছে। তাহলে এটা কোন ব্লক মৌল? এটা হচ্ছে ডি ব্লক মৌল। পর্যায়ে কি হবে? অ্যাজ ইউজুয়াল সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। দেখো, সর্বশেষ ইলেকট্রন কোথায় গেছে এটা না, কিন্তু সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3 নাকি 4? অবশ্যই 4। তাহলে পর্যায় সংখ্যা হবে 4। গ্রুপ সংখ্যা কি হবে? গ্রুপ সংখ্যা হবে হচ্ছে 10। সরি, এটা একটা ডি ব্লক মৌল, এটা ডি ব্লক মৌল। এটার ক্ষেত্রে হিসাবটা আমরা আলাদাভাবে করব। এটা তো ডি ব্লক মৌল, যেহেতু আমরা লিখছি। এই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি হবে বলতো? এই ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বইতে যেভাবে থাকুক না কেন, আমি এভাবে মনে রাখি, সর্বশেষ দুটি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা। 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 দেখো, 2টা আর 6টা, মোট কয়টা আছে? 8টা। 2 যোগ 6 ইকুয়াল টু 8। তাহলে ওর গ্রুপ কত হবে? ওর গ্রুপ হবে 8, আর পর্যায় হবে কত? পর্যায় হবে 4। গ্রুপ হবে 8 আর পর্যায় হবে কত? পর্যায় হবে 4। তাহলে এটা আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে একটা প্র্যাকটিস করলাম। ডি ব্লক মৌলের ক্ষেত্রে যদি তোমাদেরকে আমি আরো প্র্যাকটিস করতে দেই, ধরো জিঙ্ক। জিঙ্ক, জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? আমরা জানি জিঙ্ক হচ্ছে 30। তাহলে এটা কি হবে? 1:2, 2:2, 2p6, 3:2, 3p6। তারপর হবে হচ্ছে 4:3d10। তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যেহেতু 3D তে প্রবেশ করছে, তাহলে এটা কোন ব্লক মৌল? এটা হচ্ছে ভাইয়া ডি ব্লক মৌল। এটা হচ্ছে ডি ব্লক মৌল। এটার পর্যায়ে কি হবে? পর্যায়ে হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, মানে কত? 4। পর্যায়ে হবে 4। আর গ্রুপ কি হবে? গ্রুপ হবে সর্বশেষ দুটি অরবিটালে, সর্বশেষ শক্তি স্তর বলি না কিন্তু, সর্বশেষ দুটি অরবিটাল 4s। 3D মোট ইলেকট্রন সংখ্যা কত? 10 যোগ 2 ইকুয়াল টু কত? 12। তাহলে এইভাবে হচ্ছে আমাদেরকে এইটা মনে রাখতে হবে সূত্রটা। তাহলে ডি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে? সর্বশেষ দুটি অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা। আর পর্যায় কিন্তু অ্যাজ ইউজুয়াল সব জায়গায়, পর্যায় মানে কি? পর্যায় মানে হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। পর্যায় মানে হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। এরপর চলে আসে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল নিয়ে অনেকের ঝামেলা হয়, যে ভাইয়া এটা নিয়ে তো আমাদের প্যাচ, পরীক্ষা অনেক প্যাচ লাগে, এত বড় বড় পারমাণবিক সংখ্যা কিভাবে বের করব? ধরো আমি তোমাদেরকে একটা মৌল দিলাম, প্রোমিথিয়াম। মৌলটার নাম কি? মৌলটার নাম হচ্ছে প্রোমিথিয়াম 61। প্রোমিথিয়াম। তাহলে এই যে প্রোমিথিয়াম দিলাম, তোমাকে বললাম এটার হচ্ছে তুমি পর্যায় এবং গ্রুপ বের করো। তাহলে ভাইয়া সবার প্রথমেই তোমাকে একটা জিনিস আমি আগে একটু আগেও বলছি, আবারও বলছি, খেয়াল করো। 57 থেকে 71 পর্যন্ত এদেরকে ভাইয়া আমরা কি বলবো? এদেরকে বলবো হচ্ছে আমরা ল্যান্থানয়েডস। এদেরকে বলবো আমরা ল্যান্থানয়েডস। এদেরকে বলবো আমরা ল্যান্থানয়েডস। এবং 89 থেকে 103 পর্যন্ত এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিনয়েডস। এদেরকে আমরা বলবো অ্যাক্টিনয়েডস। তাহলে 57 থেকে 71 পর্যন্ত এদেরকে বলবো আমরা ল্যান্থানয়েডস। 89 থেকে 103 পর্যন্ত এদেরকে কি বলবো? আমরা অ্যাক্টিনয়েডস। তাহলে মনে রাখবো ভাইয়া, ল্যান্থানয়েডস সিরিজে যে মৌলগুলো আছে
তারা সবাই হচ্ছে পর্যায় সারণীতে কোথায় আছে? তারা সবাই পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ে আছে। তাদের পর্যায় কত? পর্যায় হচ্ছে 6। আর একটি নয়েস পাইলে আমরা কোন পর্যায়ে রাখবো? একটি নয়েস যারা আছে তারা সবাই আছে পর্যায় সারণীতে সপ্তম পর্যায়ে আছে। তাহলে তুমি যখনই দেখবা ভাইয়া পর্যায় সারণীতে 57 থেকে 71-এর মধ্যে আছে, তুমি একদম সুন্দরভাবে তুমি এখানে বসায় দিবা ওর পর্যায় হচ্ছে 6। ওর পর্যায় হচ্ছে 6। আর গ্রুপ ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস সবার ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 3। সবার ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 3। তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই। 94 প্লুটোনিয়াম, PU 94। পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে না তোমাকে, পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে যখন এত বড় বড় অপশন গুলো দিবে। তাহলে প্লুটোনিয়াম 94। এখন ভাইয়া তুমি বলো পর্যায় কি হবে? এটা তুমি দেখতে পাচ্ছ 89 থেকে 103-এর মধ্যে আছে। তার মানে তুমি ইলেকট্রন বিন্যাস বের করা ছাড়াই তুমি লিখে দিতে পারবা পর্যায় হচ্ছে 7। আর গ্রুপ কত হবে? গ্রুপ হবে হচ্ছে 3। তাহলে দেখো এফ ব্লক মৌলগুলো কিন্তু বরং আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এফ ব্লক মৌলের মধ্যে কিন্তু ওই 57, 89, 90 ওই তিনটাকে আমরা কি বলছি? ওই তিনটা কিন্তু ডি ব্লক মৌল, ওই তিনটা এফ ব্লক মৌল না, ওদেরকে আবার এখানে হিসাব করে না। তাহলে 57 থেকে 71 পর্যন্ত হচ্ছে ল্যান্থানয়েডস। এখানে তুমি যদি দেখো পারমাণবিক সংখ্যা এর মধ্যে আছে, তাহলে তুমি সুন্দরভাবে কি বসাই দিবা? তুমি সুন্দরভাবে বসাই দিবা হচ্ছে পর্যায় হচ্ছে 6। আর যদি দেখো পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত আছে, তুমি সুন্দরভাবে কি বসাই দিবা? একটি নয়েজ বসাই দিবা। তার মানে কোন পর্যায়ে? 7। আর ল্যান্থানাইট এবং একটিনাইট সবার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কি হবে? সবার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে 3। সবার ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হবে 3। এখন চলে আসি আমরা প্র্যাকটিস প্রবলেম। কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা একটু সলভ করি। পটাশিয়াম 19 পর্যায় সারণীতে অবস্থান বের করো তো। যদি ইলেকট্রন বিন্যাস লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কি? তারপরে হচ্ছে 4s1। তাহলে এইটা একটা কোন ব্লক মৌল? ভাই এটা একটা এস ব্লক মৌল। এস ব্লক মৌল। পর্যায় কি? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, দ্যাট মিন্স 4। গ্রুপ কি? যেহেতু এস ব্লক মৌল, তার মানে গ্রুপ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, তার মানে 1। তারপরে আমরা আরো যদি প্র্যাকটিসে আসি, পি ব্লক মৌলের মধ্যে তোমাকে আমি দিলাম ফসফরাস 15। ইলেকট্রন বিন্যাস লিখে ফেলো 1s2 2s2 2p6 3s2 3p3। সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে, তাহলে এটা কোন ব্লক মৌল? পি ব্লক মৌল। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3। তাহলে এটা পর্যায় কত হবে? পর্যায় হবে 3। আর যেহেতু পি ব্লক মৌল, আমরা কি বলছি? পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা বের করতে হইলে 10 প্লাস সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 10 মান। সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা? 3 আর 2 5টা। তাহলে 10 যোগ 5 গ্রুপ কত হবে? গ্রুপ হবে হচ্ছে 15। গ্রুপ কত হবে? গ্রুপ হবে হচ্ছে 15। গ্রুপ হবে 15। গ্রুপ কি হবে? গ্রুপ হবে 15। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলা বের করতে পারি। তোমরা চাইলে আরো কয়েকটা আমি প্র্যাকটিস করে দেখাইতে পারি। যেমন তোমাকে বললাম টারবিয়াম 65। টারবিয়াম 65 তুমি বের করে ফেললা, এটা কার মধ্যে আছে? ভাইয়া 57 থেকে 71-এর মধ্যে আছে। তার মানে এটা পর্যায় কত? পর্যায় হচ্ছে 6। আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 3। শেষ। সিম্পল সিম্পল। ইউরেনিয়াম 92। ইউরেনিয়াম 92, এটা আমরা অনেক জায়গায় পাই। এটা কতর মধ্যে আছে? 89 থেকে 103। একটি নয়েস। তার মানে ওর পর্যায় কত? পর্যায় 7। গ্রুপ কত? গ্রুপ 3। ওর পর্যায় কত? পর্যায় 7। গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 3। তারপরে যদি আসি ভাইয়া, যে বলা হইলো তোমাকে একটা ডি ব্লক মৌল দিল, ধরো ম্যাঙ্গানিজ 25। ম্যাঙ্গানিজ 25, তাহলে ইলেকট্রন বিন্যাস তুমি কি লিখবা? 1s2 2s2 2p6
3s2, 3p6, 4s2, 3d5। তাহলে এটা একটা ডি ব্লক মৌল। পর্যায় হবে কত? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 4। গ্রুপ হবে সর্বশেষ দুটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা। 5+2, 5p+2 = 7। আশা করি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।